নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। একটা দলের সময় খারাপ চললে কতটা খারাপ তাদের সঙ্গে হতে পারে, লাক কতটা খারাপ যেতে পারে, সেটার যদি কোনো উদাহরণ দেখতে চাও, ইস্টবেঙ্গলের থেকে বেটার উদাহরণ হয়তো হয় না। আজকে ইস্টবেঙ্গল উড়িষ্যার কাছে 2-1 হারলো এবং যেই ইস্টবেঙ্গল টিমটাকে কার্লেস কোয়াদ্রাস প্রায় শেষ করে দিয়ে গেছিল, সেই টিমটা যখন অস্কার ব্রুজনের হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে, এএফসিতে ভালো করেছে, আইএসএলে পরপর 2টো ম্যাচ জিতেছে, ভালো করছে আইএসএলে, এবং সেই সময় সেই টিমটায় একের পর এক ইনজুরি, আর ইনজুরিতে পড়ছে কারা? টিমের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারগুলো, প্লাস মাঠের মধ্যে সেই টিমটাকে ফেস করতে হচ্ছে জঘন্য রেফারিং। তো সেখানে ইস্টবেঙ্গল ফ্যানেরা হয়তো হতাশই হবে, টিমের প্রতি রাগ দেখানোর কোনো কারণ নেই, কারণ টিম আর কি করবে, প্রথম দিকে যেরকম খেলছিল সেখানে ফ্রাস্ট্রেশন টিমের উপর বেরোতে পারতো, বাট আজকের ম্যাচে কিচ্ছু করার নেই। না তুমি কোচকে দোষ দিতে পারবে, না ইস্টবেঙ্গল প্লেয়ারদের দোষ দিতে পারবে। হয়তো প্রফসুকন গিলকে বলা যেতে পারে যে গোলকিপিংটা আর একটু বেটার করা যেতে পারতো, বাট আর কিছু সেরকম বলার নেই। মাঠের মধ্যে যে প্লেয়ারগুলো খেলেছে, চেষ্টা করে গিয়েছে, বাট যেখানে টিম ফার্স্ট হাফে 10 জনে হয়ে যাচ্ছে পুরো রেফারির ব্লান্ডারে, প্লাস তার সঙ্গে সঙ্গে টিমের সব গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ার আউট, সেখানে বিশাল কিছু করার নেই। তো সেই ম্যাচটা নিয়ে আমরা একটু কথা বলবো, তার সঙ্গে মোহনবাগান রিলেটেড কিছু আপডেটসও তোমাদেরকে দেবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো আজকে যদি আমরা ইস্টবেঙ্গল বনাম উড়িষ্যা এফসি খেলা নিয়ে ফার্স্টে কথা বলি, তো সেখানে হুগো বুমোর গোলে কিন্তু ইস্টবেঙ্গল হারলো। ইস্টবেঙ্গলকে প্রথমে লালচৌনঙ্গা গোল করে এগিয়ে দিল, পরে জেডির গোলে সমতায় ফেরে উড়িষ্যা, এবং শেষ মুহূর্তে 80 মিনিটের মাথায় হুগোর গোলে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটা হারলো। বাট এই ম্যাচে নামার আগে ইস্টবেঙ্গল রীতিমতো চাপে। বিদেশি প্লেয়ারদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার দিমিত্রিওস ডিয়ামেন্টাকোস ইনজিওর্ড, সল ক্রেসপো টিমের ক্যাপ্টেন, মিডফিল্ডের চালিকা শক্তি ইনজিওর্ড, হেক্টর ইউস্তে ইনজিওর্ড। তো সেখানে 3টে গুরুত্বপূর্ণ বিদেশি প্লেয়ারকে ইস্টবেঙ্গল অলরেডি হারিয়ে ফেলেছিল। 3টে বিদেশি নিয়ে নামতে পেরেছিল, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ারটা হচ্ছে মাদি তালাল। আর সেই মাদি তালাল ম্যাচ শুরু হতে না হতে ইনজিওর্ড। মাদি তালালের ইনজুরিটাই দেখায় যে কতটা খারাপ সময় চলছে। ওখানে হুগো বুমো কিছু করেনি সেরকম অ্যাকচুয়ালি, মাদিরই কিন্তু পাটা কিছুটা আর কি মুচিরের মতো গিয়েছিল, এবং সেখান থেকে ইনজিওর্ড হলো। যখন ইনজুরি হলো শিওর ছিলাম আর টানতে পারবে না, তাও যে কেন আবার কোচ নাবালো রিস্ক নিয়ে, তার জন্য হয়তো ইনজুরিটা আরও বাড়তে পারে। যদি ইনজুরিটা একটু কমও হতে পারতো সেটার থেকে, তো জানো না, সেখানে নামানোর কোনো মানে ছিল না, তাকে সেখানে সাবস্টিটিউট করে ফেলা যেত। এবং অ্যাকচুয়ালি মাদি তালালের ইনজুরিটা কতটা সিরিয়াস সেটা ম্যাচ যখন শেষ হলো তখনও দেখা গেল। যদিও সেখানে একটা ভালো চিত্র আমরা দেখলাম যে আহমেদ চাহু এবং কার্লোস তেলকাদো তাদের কাঁধে ভর দিয়ে কিন্তু মাদি তালাল নামছে, তারা মাদি তালালকে হেল্প করছে ড্রেসিং রুমে যাওয়ার জন্য। মাদি হাঁটতেই পারছে না, তার পায়ের এমন অবস্থা। সেখানে ইস্টবেঙ্গলের সময় কিন্তু আরও খারাপ হয়ে যাবে যদি মাদি তালালও এরপর ইনজিওর্ড হয়ে যায়। সল ক্রেসপো তো শোনা যাচ্ছে 5-6 সপ্তাহের জন্য বাইরে, ডিয়ামেন্টাকোস নো আইডিয়া কতদিন বাইরে থাকবে, এবার মাদি তালালের চোট, এর থেকে খারাপ আর কি হতে পারে? কোচ কি করবে ভাই, আর কিছু করার নেই। এবং তারপর যদি আমরা ফার্স্ট হাফের খেলার কথা বলি, ইস্টবেঙ্গলের কাছে সুযোগ এসেছিল, একটা নন্দার শটের কথা মনে পড়ছে, আরও একটা দুটো ক্ষেত্রে সুযোগ এসেছিল, বাট যতক্ষণ 11-11 খেলা চলছিল ততক্ষণ হয়তো উড়িষ্যার কাছে বেটার সুযোগগুলো এসেছিল, যেখানে উড়িষ্যা দুবার কিন্তু ক্রস বারে মারে। একটা হুগো বুমোর ক্রস, যেটা জেরি ক্রস বারে মারে, গোল করা অবশ্যই জেডির ওখানে উচিত ছিল, এবং আর একটা ক্ষেত্রে কিন্তু ইসাকের শটও কিন্তু ক্রস বারে গিয়ে লাগে, সেখানে কিন্তু উড়িষ্যা কিছু সুযোগ পেয়েছিল। তবে দেন খুবই কন্ট্রোভার্সিয়াল ঘটনা, কন্ট্রোভার্সিয়াল নয়, ভুল সিদ্ধান্ত রেফারির, যেখানে কিন্তু জিকসন সিংকে রেড কার্ড দেওয়া হয়। জিকসন প্রথমে হুগো বুমোকে ফাউল করে একটা হলুদ কার্ড দেখেছিল, যেটা ডেফিনেটলি হলুদ কার্ড ছিল। তবে 42-43 মিনিটের মাথায় যে ঘটনাটা ঘটলো, জিকসন সিং একটা বলটাকে সিল্ড করার জন্য নিজের হাতটা স্প্রেড করেছিল, এবং লিটারেলি জিকসন কোনো কনুই চালায়নি, কিছু নয়। আগের দিন যেমন নন্দা অমরজিৎকে কনুই চালিয়েছিল, রেড কার্ড দেখেছিল, সঠিক সিদ্ধান্ত ছিল, বাট জিকসন কিছু করেইনি, জাস্ট হাতগুলোকে স্প্রেড করলো। মরিশিও এসে জিকসনের হাতে সে ধাক্কা মারলো, মেরে পড়ে গেল, যেখানে ফাউলই হয় না, কোনো মতে ফাউল হয় না ওটা। জিকসন বলটাকে সিল্ড করার চেষ্টা করছিল, এবং সেখানে রেফারি বাঁশি বাজালো, ফাউল দিল, এবং দেন দেখা গেল দিয়াগো মরিসিওর অস্কার উইনিং অ্যাক্টিং, এই অ্যাক্টিংটা কিন্তু শিওরলি অস্কার জিততে পারে। এবং রেফারি এতই ইমপ্রেসড হয়ে গেল ওই অ্যাক্টিং দেখে, রেফারি হয়তো ফার্স্টে হলুদ কার্ডটা বার করছিল না, ওই অ্যাক্টিং দেখে হলুদ কার্ড দিয়ে জিকসনকে রেড কার্ড দিয়ে দিল। এবং ওই অ্যাক্টিং দেখে তো যখন একদম মোমেন্টে ঘটনাটা হয়েছে, আমি তো বুঝতে পারিনি যে কতটা কি ঘটনা ছিল। মরিসিওর অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে, কি না কি হয়ে যায়। পরে যখন রিপ্লে দেখলাম, দেখি কিছুই হয়নি, কিন্তু ওই লেভেলের অ্যাক্টিং করে রেফারিকে দিয়ে লাল কার্ড দেখালো। রেফারির এগুলো বোঝা উচিত যে কোন কোন প্লেয়ারগুলো অ্যাক্টিং করে। উড়িষ্যা এফসির প্লেয়াররা অ্যাক্টিংয়ে এক্সপার্ট,
এটা আমরা দেখেছি আহমেদ জাহুর সাথে রেফারিদের কি ভালোবাসা আমি জানি না, রেফারিদের সামনে সবসময় গিয়ে দেখি আহমেদ জাহু চেঁচামেচি করতে থাকে, বাজে ফাউল করে, তাও রেফারিরা কার্ড দেয় না তাকে। মানে আগের দিন মোহনবাগান ম্যাচের একটা ঘটনা, টম আলড্রেড কিছু বলেইনি, তাকে হলুদ কার্ড দিয়ে দিল, আর জাহু মুখের সামনে গিয়ে চেঁচায়, কার্ড দেয় না। সাহালকে ইনজিওর্ড করেছে, থাপাকে ইনজিওর্ড করেছে, কার্ড পায় না। বাট উড়িষ্যার প্লেয়াররা কিন্তু রীতিমতো তার সঙ্গে অ্যাক্টিংও করে, সেগুলো তো রেফারিদের এতদিনে বোঝা উচিত যে মরিসিওর মতো প্লেয়ার রীতিমতো অ্যাক্টিং করে, জাহু, হুগো বুমো এই প্লেয়ারগুলো ভালো অ্যাক্টিং করে। লাস্ট ইয়ার ইস্টবেঙ্গলে দুজন ছিল, বোড়াহেডিরা এবং শিভেরিও, ভালো অ্যাক্টিং করে। তো এই টাইপের প্লেয়ারদের সামনে যখন আর কি পড়ছে, রেফারিরা যখন রেফারিং করছে, তখন সেই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, কারণ এই প্লেয়ারগুলো তো নতুন নয় ইন্ডিয়ান ফুটবল সার্কিটে। এত কিছু দেখার পরও যদি রেফারিরা সেই ব্লান্ডারগুলো বারবার করে, সেই রেফারিদের বহিষ্কার করা উচিত। তেজাস নাগভেঙ্কার জঘন্য রেফারিং করেছে ওখানে। এবং তারপর কিন্তু যদি উল্টো দিকে দেখো যে ইস্টবেঙ্গলের পুইটিয়া বা রহিম আলী, তারা অনেক বেশি ফাউল করেছে, কাট পায়নি। এবং সেকেন্ড হাফের খেলার কথা বললে সেখানে লালচং নোঙ্গার গোলে প্রথমে ইস্টবেঙ্গল এগিয়ে গেল, পরে তারপর তো বললামই যে জেডির গোলে তোমার উড়িষ্যা সমতায় ফেরে, যেখানে মহেশের ভুল ছিল, বল ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, মহেশ বল নিয়ে কাটিয়ে বেরোতে গিয়ে ইশাকের পায়ে বল দিল, দেন ইসাক জেরিকে বল দেয়, জেরি হয়তো বলটাকে ক্রস করতে চাইছিল, আনলাকি ইস্টবেঙ্গল যে বলটা ক্রস না হয়ে গোলে চলে যায়। এবং প্রভসুকন একটুখানি নিজের পজিশনে ছিল না, বাট সেভ কি করা যেত না, যেতে পারতো হয়তো। এবং প্রভসুকনের তরফ থেকে তারপর আমরা বাজে গোলকিপিং দেখেছি, যেই বল ইজিলি ধরা যায় সেই বলকে জমা দিয়েছে তোমার রহিম আলীর পায়ে। ইস্টবেঙ্গল প্লেয়াররা ভালো ডিফেন্স করেছে, আনোয়ার গোটা ম্যাচ জুড়ে ভালো ডিফেন্স করছিল, তবে একটা ক্ষেত্রে যেখানে কিন্তু দিয়াগো মরিশিও পুরোপুরি আনোয়ারকে মাটি ধরালো, ধরে বেরিয়ে গেল, বক্সের মধ্যে ঢুকলো এবং হুগোর পায়ে বল দিল, হুগোর ভালো ফিনিশ, 2-1। ইস্টবেঙ্গল তারপর আর সেরকম কিছু করতে পারেনি এবং সেখানে কিন্তু উড়িষ্যা ম্যাচটা জিতে বেরিয়ে যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে রেফারিং, তার সঙ্গে তোমার একের পর এক গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোট, সব কিছুই ইস্টবেঙ্গলের এগেনস্টে গেছে, ক্রিটিসাইজ করার জায়গা নেই। দুটো ম্যাচ জেতার পর কিন্তু আরও একটা হার এবং টপ 6-এ যে যাওয়ার একটা আশা, একটা চান্স, সেখানে কিন্তু উড়িষ্যার মতো দলের কাছে হেরে ইস্টবেঙ্গল সেটাতে অবশ্যই ধাক্কা খেলো। বাকি যদি আমরা কথা বলি মোহনবাগান নিয়ে, তো মোহনবাগানের তো কালকে আলবার্তো রড্রিগেজকে নিয়ে একটা প্রশ্ন ছিল, কালকে আলবার্তো রড্রিগেজ প্র্যাকটিস করেনি, তবে তার ইনজুরির কোনো খবর ছিল না। মেবি ধরো কোনো পেটে ব্যথা হতে পারে বা জ্বর টাইপের কিছু হতে পারে, যে কারণে হয়তো কালকে করেনি। বাট আজকে কিন্তু আলবার্তো পুরোদমে অনুশীলন করেছে, তো তার অ্যাভেলেবিলিটি নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই। বাট যাকে নিয়ে প্রশ্ন থাকছে সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্টও কিন্তু মানে আমরা বেশ কিছু ম্যাচে থেকে একদম শুরু থেকে স্টার্ট করতে দেখিনি, লাস্ট দুটো ম্যাচও শেষ কিছুক্ষণ খেলেছিল এবং শেষ কিছুক্ষণ খেলেই চেন্নাই ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। বাট স্টুয়ার্ট কিন্তু আজকেও পুরোদমে অনুশীলন করেনি এবং কেরালা ম্যাচেও তার প্রথম থেকে কিন্তু খেলার চান্সটা কমছে। দেখা যাক সেখানে স্টুয়ার্ট, তার কি আবার নতুন করে ইনজুরি লাগলো নাকি কোনো প্রবলেম হচ্ছে কোনো জায়গাতে, ঠিক জানা নেই, দেখা যাক সেখানে। স্টুয়ার্ট তবে স্টার্ট না করলেও বেঞ্চে থাকুক, 75 মিনিটের পর দরকার হলে নামুক যদি টিমের দরকার পড়ে, কারণ ও এমন একটা প্লেয়ার যে কিন্তু 15-20 মিনিটেও মানে খেলার রেজাল্ট ঘুরিয়ে দিতে পারে। স্টুয়ার্ট বেঞ্চে থাকবে আশা করছি, স্টার্ট করার চান্সটা একটু কমছে তার। তো এই দুটো আপডেট মোহনবাগান নিয়ে আছে, কালকে ম্যাচের ম্যাচ প্রিভিউটা করে দেবো আই থিঙ্ক, সেই ভিডিওটা পেয়ে যাবে। আর বাকি আজকে কিন্তু তোমার চেজে দাবাতে কিন্তু ইন্ডিয়ার জন্য বিশাল একটা দিন, কারণ ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে ভারতের গুকেশ, যে কিন্তু সেকেন্ড ইন্ডিয়ান যে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো চেজে দাবাতে। এর আগে বিশ্বনাথন আনন্দ হয়েছিল এবং তারপর কিন্তু গুকেশ সেটা করে দেখালো আজকে। তো এটা আমাদের ভারতীয় হিসেবে কিন্তু খুবই গর্বের দিন আজকের এটা, এবং কংগ্রাচুলেশন গুকেশকে, সে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। বাকি তোমাদের মতামত কমেন্টে জানিও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।